তাহলে প্রথমে বলি ফ্রেম, অর্থাৎ একটা ওয়েব পেজের আমরা যে স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন কি জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা হলে বলতে হবে। তারপর প্রথমে আমরা দেখি একটা ওয়েব পেজকে কয়েকটা ফ্রেমে ভাগ করা। এখানে কয়টা ফ্রেমে ভাগ করা হয়েছে? পেজটাকে 1 2 3 4টা। এখন এটাকে ভাগ করা হয়েছে কলাম বরাবর। এটাকে আমরা রো বরাবরও ভাগ করতে পারি। আবার এই রো বরাবর ভাগ করার পর আমরা একটা কলামকেও একাধিক রোতে ভাগ করতে পারি এবং প্রত্যেকটা ফ্রেমের ভেতর আমরা একটা HTML এর কন্টেন্ট, অর্থাৎ পুরো একটা ফুল ওয়েব পেজই আমরা এই ফ্রেমের ভেতর দেখাতে পারি। দেখো ফ্রেম এইটা আছে কলাম বরাবর ভাগ করা হয়েছে, এরপরে এটাকে রো বরাবর ভাগ করা হয়েছে। রো বরাবর আবার বাম পাশে একটা কলামকে দুটো রোতে ভাগ করা হয়েছে, আবার ডান পাশের কলামকে 3টা রোতে ভাগ করা হয়েছে। আমাদের ইচ্ছা মতন আমরা এটা ভাগ করতে পারি। যেমন আমাদের এটা ব্যবহার কি কি কাজে ব্যবহার হয় এই ফ্রেম সেটটা বা ফ্রেমগুলা। এইখানে এই পেজের উপরে যে টপে যে গ্রেট রেসিপিস লেখা আছে, এখন এইটাকে টোটাল একটা ওয়েব পেজ তৈরি করা হয়েছে, যেটাকে শুধুমাত্র ফ্রেম সেট দিয়ে, অর্থাৎ ফ্রেম তৈরি করে করে আমরা পুরো একটা ওয়েব পেজ তৈরি করছি, যেখানে উপরেরটাকে আমরা ব্যানার হিসেবে ধরতে পারি, অথবা হেডিং অথবা হেডার, একটা পেজের হেডিং কি আছে সেই নেমটা। বাম পাশে লেফট সাইডে আর একটা ফ্রেম আছে, অর্থাৎ এই ফ্রেমের ভেতর আমরা বিভিন্ন লিঙ্ক দিয়ে দিলাম, যে লিঙ্কে ক্লিক করলে ডান সাইডে ওই রিলেটেড তথ্যগুলো শো করবে। যেমন তোমরা একটা অনলাইনে যদি কোনো একটা ডিকশনারি তৈরি করো, তখন ডিকশনারিতে বাম পাশে যদি কেউ এ বা একটা ওয়ার্ডের পর যদি ক্লিক করে, তখন ডান সাইডে সেই ওয়ার্ডের পুরা মিনিং কি হবে, সে বাংলা অর্থ বা ইংরেজিতে অর্থ, পুরা ফুল মিনিংটা কি সেটা চলে আসবে। এই যে কাজগুলো, এগুলো হচ্ছে ফ্রেমের মাধ্যমে করা হয়। যেমন এখানে একটা বাম পাশে একটা ফ্রেম এবং ডান পাশে একটা ফ্রেম, উপরে একটা ফ্রেম, 3টা ফ্রেমে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে দুটো রো এবং দ্বিতীয় রোতে এসে আবার দুটো কলাম। এরপর এইটা হচ্ছে একটা আই ফ্রেম। ফ্রেম আর আই ফ্রেম কিন্তু দুটো জিনিসটা কিন্তু আলাদা, পুরোপুরি আলাদা। আমরা যদি এমন হয় যে একটা ইউটিউবের কোনো একটা ভিডিওকে আমরা একটা নির্দিষ্ট ওয়েব পেজের একটা নির্দিষ্ট জায়গায় আমরা দেখাতে চাই, হ্যাঁ, তোমরা মাইক্রোফোন বন্ধ করো নাই তো, মাইক্রোফোন বন্ধ করো। হ্যাঁ, কোথাও দেখাতে চাই। এখন দেখাতে চাইলে তার জন্য আমরা একটা আই ফ্রেম নিব। যেমন এইখানে এই উপরের এই কোডের কারণেই আমাদের নিচের আউটপুটটা এরকম আসবে, যে আমরা একটা আই ফ্রেমের ভেতর কতটুকু হাইট কতটুকু ওয়াইড নিব এবং কোথার থেকে আমরা ইউটিউবের থেকে একটা ভিডিও দেখাতে চাই, তখন আমাদের এইভাবে একটা এতটুকু 560 পিক্সেল ওয়াইড এবং 315 পিক্সেল হাইটের একটা উইন্ডো তৈরি হবে, আই ফ্রেম তৈরি হবে, এবং তার ভেতর সোর্সের ভেতর আমরা যে লিঙ্কটা দিব সেই লিঙ্কের যে ভিডিওটা, সেই ভিডিওটা এখানে চলে আসবে। এটা হচ্ছে আই ফ্রেম। এবং আমরা যে ডিপ ট্যাগ নিয়ে আলোচনা করব। ডিপ ট্যাগের কাজ হচ্ছে আমরা একটা পুরো পেজকে একটা মডিউলে, অর্থাৎ একটা ডিভিশন আকারে ভাগ করে নেব। যে আমরা যদি হেডার থাকে, হেডার অংশের উপর আমরা যে কাজগুলো করব সেটা অন্য কোনো অংশে এর ইফেক্ট পড়বে না। অর্থাৎ হেডারের যদি কালার দেয় গ্রিন, কোনো টেক্সটের কালার, তাহলে ওই হেডারের ভিতর যা লিখবো সেটার কালার গ্রিন হবে। আবার যদি এখানে যেমন লেফট সাইড বারে ডিবের 45%, অর্থাৎ যে কলামটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 45%। আবার রাইট সাইড বারে দুটো রো তৈরি করা হয়েছে, দুটো কলাম বরাবর জায়গা নেওয়া হয়েছে হচ্ছে 45%, 45%। তারপর নিচে আসছে ফুটার। এখন এই ডিপ ব্যবহারের সুবিধা হচ্ছে, আমরা যদি এই একটা অংশকে আলাদা করে নিয়ে কাজ করি, তাহলে তার ভেতর যদি কোনো আমরা চেঞ্জ করি, তাহলে সেই চেঞ্জটা অন্য কোনো অংশে এর ইফেক্টটা পড়ে না। এইটা হচ্ছে ডিবের সুবিধা, যে আমরা প্রত্যেকটা মডিউলকে একটা ডিব আকারে ভাগ করে নেওয়া হয়েছে।
সেটার উপর সেটার ভিতর যে কাজই করব, ফন্টের কালার যা দিব, ফন্ট সাইজ যা দিব, শুধুমাত্র সেই মডিউলের ভিতরেই ওইটা কাজ করবে, ওর বাইরে এসে আর কাজ করবে না। তারপর হচ্ছে ডিপ ট্যাগের ব্যবহার কিভাবে হতে পারে, যেমন আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, সেই পেজের লেফটে একটা অংশ, তার ব্যাকগ্রাউন্ড গ্রিন এবং উপরে কিছু টেক্সট লেখা আছে। আবার রাইটে আর একটা অংশ, তার নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, ডিপের ভিতরে উল্লেখ করে দিতে হবে কতটুকু সাইজ দিব, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে স্কাই ব্লু, তাই তো, অর্থাৎ স্কাই ব্লু এই কালারটা দেওয়া হয়েছে। এখন আমরা সাধারণত জানি যে একটা পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে পুরো পেজের কালারটাই চেঞ্জ হয়ে যায়, পুরো পেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা তো কোনো অ্যাডভান্টেজ দিল না। আমাদের ডিপ ব্যবহারের মাধ্যমে আমরা একটা পেজের নির্দিষ্ট জায়গা, আমরা যদি একটা পেজের অল্প একটু জায়গা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, তাহলে সেভাবে আমরা করতে পারবো। সেটা করতে গেলে আমাদের এই ডিপ ট্যাগ প্রয়োজন হবে। এরপর হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগের মাধ্যমে ডিবে যেমন একটা পার্ট, অর্থাৎ একটা ওয়েব পেজের একটা অংশকে নিয়ে কাজ করা হয়, কোনো চেঞ্জ করলে শুধুমাত্র ওই অংশের উপর ইফেক্ট পড়ে। আর স্প্যান ট্যাগের কাজটা হচ্ছে একটা ট্যাগের ভিতরেই, আমরা একটা ট্যাগের ভিতরেই স্প্যান ট্যাগ ব্যবহার করতে, যেমন একটা লাইন, এখানে একটা আই হ্যাভ চুজেন অনলি রেড ব্লু অ্যান্ড গ্রিন কালার ফর মাই পেন্টিং, এখানে আমরা একটা লাইনের ভেতর 3টা ওয়ার্ডের 3 রকম কালার সেট করছি। এখন আমরা সাধারণত ফন্ট ট্যাগ ব্যবহার করে যদি আমরা কোনো টেক্সট লিখি, সেখানে কি হয়, পুরা লাইনের কালার চেঞ্জ করলে পুরা লাইনের কালার চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা স্প্যানের মাধ্যমে আমরা যদি ওই টেক্সটটুকুকে, যেমন রেড টুকুকে আমরা ভেঙে ফেলবো স্প্যান ট্যাগ দিয়ে, তার ভেতর আমরা কালার দিয়ে দেবো, স্টাইল কালার ভ্যালু দিয়ে দেবো, দিয়ে দিলে ওর কালারটা শুধুমাত্র রেডের উপর ইফেক্ট পড়বে। আবার ব্লুকে স্প্যান অর্থাৎ ভেঙে একটা ট্যাগের ভেতরেই আমরা কয়েকটা অংশ ভাগ করতে পারবো, একটা ট্যাগকে কয়েকটা অংশ, যেমন একটা ট্যাগের ভিতরে এই টেক্সটটুকু ছিল, পুরো টেক্সটটুকু, সেখান থেকে আবার রেডকে ভেঙে ফেললাম, ব্লুকে ভাঙলাম, গ্রিনকে ভাঙলাম, এগুলো আমরা আলাদা আলাদা করে দেখাতে পারবো স্প্যান ট্যাগের মাধ্যমে। আমরা এখন যেটা আসবো সেটা হচ্ছে এই যে কাজগুলো দেখলাম, এইবার এগুলোর উপর আমাদের মূল স্টাডিটা শুরু হবে। অর্থাৎ এতটুকু সময় তোমরা ইন্ট্রোডাক্টরি পার্টগুলো নিয়ে দেখলে যে কি, কেন আমরা এইসব বিভিন্ন ট্যাগ নিয়ে কাজ করব, এর কাজ কি, ওয়েব পেজের গুরুত্ব কি। এবার আমরা আসল জায়গায় আসি, ধাপে ধাপে আগাই। আচ্ছা, HTML ফ্রেম দেখা যাচ্ছে, HTML পেজটা মানে পিডিএফ ফাইলটা। আচ্ছা, তাহলে HTML ফ্রেম, আমি এতক্ষণ বলছি যে ফ্রেমের কাজ কি, একটা পেজকে কয়েকটা অংশে ভাগ করে দিবে। যেমন ফ্রেমের কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে, যেমন কিছু কিছু ব্রাউজার এই ফ্রেমটা সাপোর্ট করে না এখন, আবার কিছু কিছু করে, এর জন্য একটু সমস্যা, মাঝে মাঝে সমস্যা হতে পারে। এখন কিভাবে একটা ফ্রেম তৈরি করা হবে, একটা ফ্রেমটা কি, there are few HTML frames are used to divide your browser window into multiple sections। অর্থাৎ একটা ব্রাউজার উইন্ডোটাকে আমরা কি করতে, অনেকগুলো সেকশনে ভাগ করি, where each section can load a separate HTML document। এর প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা ভাবে HTML ডকুমেন্টকে শো করতে পারবে। A collection of frames in the browser window is known as a frame set। অর্থাৎ একাধিক ফ্রেম নিয়ে একটা, তাকে আমরা বলবো একটা ফ্রেম সেট। The window is divided into frames in a similar way the tables are organized into row and column। অর্থাৎ টেবিল যেমন আমরা তৈরি করি রো কলাম অনুযায়ী, তেমন আমাদের ফ্রেম সেটটাও রো কলাম অনুযায়ী তৈরি হবে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিই, একটা ফ্রেম তৈরি করার জন্য কি করতে হবে, ফ্রেম তৈরি করতে গেলে ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করতে হবে। অর্থাৎ টু ইউজ ফ্রেমস অন এ পেজ উই ইউজ ফ্রেম সেট ট্যাগ ইনস্টেড অফ বডি ট্যাগ। অর্থাৎ আমরা যখন ফ্রেম সেট ব্যবহার করব তখন কিন্তু আমাদের বডি ট্যাগ প্রয়োজন হবে না, অর্থাৎ বডি ট্যাগ দেওয়া লাগবে না, ওই ফ্রেম সেটটাই বডি হিসাবে কাজ করবে। The frame set tag defines how to divide the window into frame। অর্থাৎ ওই ফ্রেম সেট ট্যাগের ভিতরে আমাদের বলে দিতে হবে যে আমাদের উইন্ডোটাকে কিভাবে
ভাগ করবে, এটা রো বরাবর নাকি কলাম ওয়াইজ ভাগ করবে, এটা আমাদের ঠিক করে দিতে হবে। The rows attribute of frame set tag defines horizontal frame and column attributes defines vertical frames. অর্থাৎ আমরা রো বরাবর ধরলে আমাদের সেটাকে হরাইজন্টালি ভাগ করে একটা ফ্রেমকে, আর কলাম অর্থাৎ কলাম লিখলে তাহলে সেটাকে আমরা ভার্টিক্যালি অর্থাৎ লম্বালম্বি করে সেটাকে ভাগ করবে। ইচ ফ্রেমস ইজ ইন্ডিকেটেড বাই ফ্রেম, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেম সেটের ভেতরে আমরা রো কলাম লিখব এবং তারপরে প্রত্যেকটা ফ্রেমের ভেতর আমরা একটা করে HTML এর ফাইল শো করতে পারবো। যেমন আমরা এক্সাম্পলটা আসি, এখানে এই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে HTML হেড টাইটেল হেড শুরু। এখন এখানে বডি হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু বডি আছে কি? বডি ট্যাগ নেই। এখন এই ফ্রেম সেটের ভেতর আমরা রোস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর কি লিখতে হবে? 10% কমা 80% কমা 10%। এর অর্থ পুরোটা পেজ আমাদের 100%। এর 10% অর্থাৎ প্রথম 10%টা প্রথম কলামের রো এর জন্য হবে এবং পরবর্তী 80% তারপরে রো এর জন্য হবে এবং তারপরে লাস্টের 10% হবে লাস্টের রো এর জন্য। এখন তিনটা রো যেহেতু আমরা এখান থেকে ডিফাইন করছি, সেখান থেকে আমরা তিনটা ফ্রেম ডিফাইন করতে, একটা দুটো তিনটা ফ্রেমের প্রত্যেকটা ফ্রেমের নেম দিয়ে দিতে হবে। এখন এই নামটা আমাদের লাগবে যদি পরবর্তীতে আমরা এই অংশের ভেতর কোনো কাজ করি, কোনো কিছু আউটপুট দেখাতে চাই, তখন এই নেম দিয়ে কল করলেই হবে। শুধু নেম, যে নাম অ্যাসাইন করা হয়েছে সেই নামটা দিয়ে কল করলেই হবে। তাহলে ওই আউটপুটটা ওই অংশের ভেতরই, অর্থাৎ প্রথম যদি এই অংশের টপে যদি ইয়ে করি, সে টপের অংশ, এটা পরবর্তীতে আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা নেম টপ, এটা জাস্ট এখন দেখে রাখো যে নেম জাস্ট তোমার ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারো, এখানে যে কোনো নেম বটম যে কোনো নাম দিতে পারো। এরপর এসআরসি অর্থাৎ সোর্স html/top_frame.htm বা html দিতে পারো, html। এখন এটা লিখলে কি হবে? এটা লিখলে তোমার মাইক্রোফোন কারোরটা চালু থাকলে বন্ধ করো। এটা লিখলে আমাদের প্রথম যে ফ্রেমে, সেই ফ্রেমের টপ frame.html এই নামের যে ফাইলটা আছে আমাদের HTML ফোল্ডারের ভেতর, সেই পেজটা আমাদের এই 10% রো এর ভেতর দেখাবে। আবার এইখানে যদি দ্বিতীয়টা ধরি, দ্বিতীয়টা এই জায়গা main_frame.html, এইখানে হচ্ছে 80% যে রোটা তৈরি হবে সেটার ভিতর দেখাবে এই অ্যাড্রেসের যে ওয়েব পেজটা আছে সেই পেজটা দেখাবে। তারপরে লাস্টে ফুটারে bottom_frame.html এই কন্টেন্টটা দেখাবে। তাহলে আমরা যদি এইটাকে যদি কোনো কারণে এই নো ফ্রেম ব্যবহার করা হয়েছে, এখানে নো ফ্রেম যদি কোনো কারণে ব্রাউজার যদি সাপোর্ট না করে, তাহলে আমরা যদি এইটুকু লিখি তাহলে ওই ফ্রেম কাজ করবে না। তখন জাস্ট এই বডির ভিতর যে লেখাটুকু দেবো সেই লেখাটুকু ডিসপ্লে করবে যে ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট ফ্রেমস। তাছাড়া এটুকু যে দিতেই হবে তা না, এটুকু না দিলেও সমস্যা নেই, কিন্তু দিলে ভালো হয়। যদি ব্রাউজার কাজ না করে তখন এই ডিফল্ট এই অপশনটা দেখে আমি বুঝতে পারবো যে আমার ফ্রেমটা ব্রাউজার সাপোর্ট করছে না। তারপর ফ্রেম সেট ট্যাগ দিয়ে আমাদের শেষ করে দিতে হবে। অর্থাৎ আমাদের কিভাবে কাজ করতে হবে? আমাদের প্রথমে আমরা ফ্রেম সেট দিয়ে তার ভিতর রো দিয়ে কয়টা রো নিব আমরা সেই রো আকারে ভাগ করে দেবো, কমা দিয়ে দিই। তার ভেতরে আমরা দিব হচ্ছে ফ্রেমের ভিতর কোন পেজ শো করবে এবং ফ্রেমের নাম কি সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের নো ফ্রেম, ওটা বাদ দিলাম। তারপর হচ্ছে আমরা ফ্রেম সেট দিয়ে শেষ করতে হবে এবং HTML দিয়ে শেষ। আমরা এই কোডটুকু যদি আমরা রান করে দেখাবো, রান করে দেখানোর কিছুই নাই। তারপর আমরা দেখা দিচ্ছি রান করে যে এটা রান করলে আমাদের এরকম একটা পেজ তৈরি হবে। অর্থাৎ আচ্ছা পড়াই আছে,
এরকম একটা পেজ তৈরি হয়েছে, অর্থাৎ এটা 10%, 20%, 10%। এখন আমরা যেহেতু এখানে কোনো পেজ কন্টেন্ট নাই, আমরা যেটা শুধুমাত্র ওই পেজটুকু লিখছি, আমরা যদি চাই যে এখান থেকে কোনো একটা ডকুমেন্ট দেখাবো, মনে করি ফ্রেম, আই ফ্রেম, এটা কি আছে দেখি, এই পেজটা জাস্ট শো করবে, তাহলে এই নামটা নেই, আই ফ্রেম, কপি, এটা দিয়ে দিলাম। এবার তখন আবার আমার যেহেতু একই ফোল্ডার আছে সেহেতু HTML এটুকু লাগবে না। আমরা এবার এটাকে রিফ্রেশ করি, আমাদের এই যে আই ফ্রেমেরটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু এই যে স্ক্রলিং করে আমরা একটা পেজই, ওয়েব পেজই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা যদি দ্বিতীয়টা যদি অন্য একটা পেজ দেই, সাপোজ এখানে ফ্রেম, তার ভেতর আছে মেইন পেজ, ফ্রেম মেইন পেজ HTML, এখানে কি নামে আছে দেখি আরেকবার, মেইন পেজ। স্পেস আচ্ছা, দেখি মেইন পেজ নামে ক্যাপিটাল লেটার, ফ্রেম মেইন পেজ HTML, এখানে মেইন পেজে কি আছে দেখতে, আচ্ছা এর ভিতরে ফ্রেম সেট আছে, এই কারণে আচ্ছা অন্য একটা পেজ দেই, মেনু, এটা দেই, ওটা আবার ফ্রেম সেট আছে তো এই জন্য নিচ্ছে না, মেনু। ও এই যে এখানে ফ্রেম দেওয়া আছে, তো এখানে একটা স্ল্যাশ পড়ে গেছে, এই কারণে আসতেছে না। ঠিক আছে, এবার হ্যাঁ চলে আসছে, অর্থাৎ এখানে একটা পেজ আসছে, আবার উপরে আর একটা পেজ আছে, দেখা যাচ্ছে। আর তাহলে আমরা ফ্রেম সেটের মাধ্যমে একাধিক পার্টে আমরা নিচেরটা অন্য কিছু দেখাতে পারি। তাহলে এইভাবে আমরা ফ্রেম সেটের মাধ্যমে একটা পেজকে একাধিক পেজে ভাগ করে দেখাতে পারবো। এরপর আসি এইভাবে ভাগ করলাম। তাহলে এবার আমাদের একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সেটা হচ্ছে একটা ফ্রেম সেটের ভেতর কলাম 25%, 50%, 25, এটা আছে কলাম আকারে ভাগ করছে। আগেটা রোজ ছিল, এটা আছে কলামস। তাহলে কলাম 3টা কলামে ভাগ হবে, একটা প্রথমটা 25%, তারপরটা 50%, তারপর 25%, তারপরে এইভাবে আউটপুট আসবে এইভাবে। বোঝা গেল? এরপর
ফ্রেম সেটের কি ধরনের আমরা ফ্রেম সেট ট্যাগের ভেতর কি ধরনের অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে একটা কলামের ভেতর আমরা কিভাবে লিখতে পারি, আমরা পার্সেন্ট আকারে লিখতে পারি। আবার যদি কোনো কলামের ধরি যে তার কতটুকু ওয়াইড হবে সেটা আমি ডিফাইন করব না। ডিফাইন যদি না করতে চাই তাহলে সেটাকে শুধুমাত্র স্টার চিহ্ন দিলেই হবে, যে প্রথমটা 10% কলাম, তারপর হচ্ছে 10%, তারপর একটা স্টার, বাদ বাকি যতটুকু আছে সেটা স্টার, অর্থাৎ বাকিটার জন্য এবার নিয়ে নেবে। রোস বর্ডার, আমরা যদি কোনো ফ্রেম সেটে যেমন বর্ডার ইকুয়াল টু 5, অর্থাৎ আমরা যদি একটা ফ্রেম সেটের বর্ডার দিতে চাই তাহলে এখানে বর্ডার ইকুয়াল টু 5। অর্থাৎ বর্ডারের এটা 5 দেখাচ্ছে। আমরা বর্ডারের ওয়াইড এগুলো দিতে পারি। যেমন এই যে ফ্রেম বর্ডার, এখানে হচ্ছে ফ্রেম বর্ডার কতটুকু হবে সেটা স্পেসটা আমরা দিতে পারি। ফ্রেম বর্ডার ইকুয়াল টু 0 লিখে দিলে কোনো বর্ডার স্পেস দেখাবে না। ফ্রেম স্পেসিং, অর্থাৎ দুটো ফ্রেমের ভিতর কতটুকু স্পেস ফাঁকা থাকবে সেটা আমরা এইভাবে দিতে পারি। অর্থাৎ ফ্রেম স্পেসিং যে 10 দেই তাহলে দুটো ফ্রেমের ভেতর পরস্পর ভেতর 10 পিক্সেল ফাঁকা থাকবে। কাজ করছে না। কোনো কারণে এটা সাপোর্ট করতেছে না। তারপর হচ্ছে ফ্রেম ট্যাগের, আমরা যে ফ্রেম সেটের গুলো তো গেল, এই উপরে এগুলো আছে ফ্রেম সেটের ভেতর ব্যবহার হবে। এগুলো ফ্রেম সেটের অ্যাট্রিবিউট। কলাম, রোস কিছু কিছু ব্রাউজারের সমস্যার কারণে কিছু আবার সাপোর্ট করে না। তারপর এখানে ফ্রেম অর্থাৎ তার ফ্রেম সেটের ভেতরে আমরা যে কতগুলো ফ্রেম তৈরি করব সেটার জন্য আমরা ফ্রেম ট্যাগ নেওয়া হয়েছে। অর্থাৎ 3টা হলে 3টা ফ্রেম ট্যাগ নিতে হবে। এর ভিতর কি থাকবে, সোর্স থাকবে, নেম থাকবে এবং ফ্রেম বর্ডার, মার্জিন ওয়াইড, মার্জিন হাইট, নো রিসাইজ, অর্থাৎ এটা কোনো কেউ ড্র্যাগিং করে ইয়ে করতে পারবে না, রিসাইজ করতে পারবে না। স্ক্রলিং হবে কিনা, মানে ওর ভিতর আমরা স্ক্রলিং করতে পারবো কিনা, যদি স্ক্রলিং যদি নো দিয়ে দেই তাহলে সেটা স্ক্রলিং করতে পারবে না। যেমন এখানে কন্ট্রোল সি, ফ্রেম টপ স্ক্রলিং equal to no. সাপোর্ট করে কিনা দেখুন। হ্যাঁ, এখানে আর স্ক্রলিং হবে না, অর্থাৎ এই যে উপরেরটা যেমন আমরা স্ক্রলিং করে যাচ্ছিলাম সেটা আর এখন স্ক্রলিং করা যাচ্ছে না। এই যে নো দেওয়াতে স্ক্রলিং। আবার যদি দিয়ে দেই ইয়েস, এখন কিন্তু এই যে পাশে স্ক্রলিং ইয়ে চলে আসছে, স্ক্রল বার চলে আসছে, আমরা এখান থেকে স্ক্রলিং করতে পারবো। তোমরা কি কিছুটা বুঝতে পারছো যে কি হচ্ছে? জি স্যার, এরপর অনেকটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরপর আমরা যাই এই যে ব্রাউজার সাপোর্ট ফর ফ্রেমস, কিভাবে ব্রাউজার, কোন ব্রাউজার সাপোর্ট করে কি দেখি সেগুলো সম্পর্কে কিছু লেখা আছে।
ফ্রেমস নেম অ্যান্ড টার্গেট অ্যাট্রিবিউট। যেমন ফ্রেমস নেমের সাথে আমি যেটা বলছিলাম যে আমরা এই যে নেম কেন অ্যাসাইন করব, যে এখানে ফ্রেম দিয়ে সোর্স দিলাম, সোর্স দেওয়ার পর তো এই HTML ফাইলটা ওই জায়গাটায় দেখাবে। যেমন এর কাজ হচ্ছে ফ্রেম সেট কলাম 200 কমা স্টার, অর্থাৎ 200 পিক্সেল পর্যন্ত নিয়ে নিবে কলামে প্রথম কলামের জন্য, এবং তারপর যত পিক্সেল থাকবে সেটা স্টার দেওয়া মানে তারপর বাকিটুকু পরের অংশটুকু জন্য নিয়ে নেবে, অর্থাৎ পরের একটা কলাম তৈরি হবে। তো প্রথম কলামের জন্য ফ্রেম সোর্স HTML মেনু ডট HTML নেম মেনু পেজ, অর্থাৎ এইটা প্রথম কলামে এই মেনু ডট HTML এই পেজটা শো করবে, এবং এই কলামের এই অংশের নাম হবে মেনু পেজ। এবং দ্বিতীয়টা হচ্ছে মেইন ডট HTML, অর্থাৎ এই পেজটা শো করবে এবং তারপরের নাম, সেই অংশটুকুর নাম হবে মেইন আন্ডারস্কোর পেজ। এখন আমরা যদি পরে এই অংশে দেখা যাচ্ছে যে একটা পেজকে দুটো অংশে ভাগ করলাম, করার পরে আমরা এটা যেমন মেনু ডট HTML, অর্থাৎ মেনু ডট HTML ফাইল যেটা, সেটার কাজ হচ্ছে এটা, অর্থাৎ মেনু কোথায় রাখা হয়েছে, প্রথম কলামটা, অর্থাৎ এটা। এই কলামে আমাদের দেখাবে এই আইটেমগুলো google.com, microsoft.com। লিঙ্ক ছিল তো, লিঙ্কে চাপ লেগে দৌড় দিচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের গুগল, মাইক্রোসফট.com, bbc.com। এখন এইটা হচ্ছে টার্গেট দেওয়া আছে। টার্গেট ক্লিক যখন করা হবে, অর্থাৎ এখানে যে আমাদের মেনু ডট HTML এই ফাইলটা দেখাবে বাম পাশে দেখানোর পর যখনই আমরা google.com এ ক্লিক করবে, তখন টার্গেট কোথায় আমাদের এই গুগলে যে আউটপুটটা থাকবে বা সেটা দেখাবে কোথায়, দেখাবে মেইন আন্ডারস্কোর পেজ, অর্থাৎ মেইন অংশে। মেইন আন্ডারস্কোর পেজ অর্থাৎ মেনু অংশে একটা লিঙ্কে ক্লিক করলে সে চলে যাবে তার আউটপুটটা, অর্থাৎ সেটা ক্লিক করলে গুগলের পেজটা চলে আসবে বা যে সেট করা থাকবে সেটা মেইন আন্ডারস্কোর পেজে চলে যাবে। এরপরটা যেমন এটাও তাই, মাইক্রোসফট.com যখন ক্লিক করবে তখন টার্গেটে অর্থাৎ মেইন আন্ডারস্কোর পেজ, ওই মেইন পেজে ওই অংশে তার আউটপুট কি প্রিন্ট হবে, মাইক্রোসফট এই লেখাটুকু প্রিন্ট হবে। অর্থাৎ এই লেখাটুকু বলতে এই মাইক্রোসফটের যে পেজটা ওইখানে চলে যাবে, ওইখানে প্রিন্ট হবে। তারপর বিবিসি নিউজ লেখা থাকবে বাম পাশে, সেখানে প্রিন্ট হবে। এরপরে আমরা আসি মেইন HTML। এখানে কি দেখাবে, এখানে দেখাবে একটা অংশ যার ব্যাকগ্রাউন্ড কালার এইটার জন্য যে কালার হবে সেই কালারটা দেখাবে, এবং H3 এই লেখাটা দেখাবে। যেমন আমরা এটাকে ওপেন করলে এরকম আসবে, বাম পাশে গুগল, মাইক্রোসফট, বিবিসি লেখা থাকবে। এখানে ক্লিক করলে ডাইন পাশে ওর রেফারেন্সে যে টেক্সটটুকু দেওয়া থাকবে সেই টেক্সটটুকু এই অংশে অর্থাৎ মেইন অংশে আমাদের দেখা যাবে। এটা কি যদি আমরা রান করে দেখাতে চাই, মেইন পেজ, এই পাশে কালারের জন্য মনে দেখতে সমস্যা হচ্ছে। তারপরে আমরা এখানে যদি মাইক্রোসফটে ক্লিক করি, এখানে মাইক্রোসফটের কোনো লিঙ্ক থাকলে সেই লিঙ্কটুকু সেই অংশটুকু দেখাবে। তারপর বিবিসি নিউজ এখানে দেখা যাবে। তারপরে গুগল ক্লিক করলে এখানে গুগলের অংশে চলে আসবে। এরপর আমরা আসি আইফ্রেমটা কি, অর্থাৎ আইফ্রেম আর ফ্রেম কিন্তু পুরো জিনিসটা কিন্তু আলাদা। আইফ্রেম যেটা তোমাদের বললাম যে একটা নির্দিষ্ট পেজের একটা নির্দিষ্ট জায়গা যদি আমরা একটা ভিডিও প্লে করি বা একটা নির্দিষ্ট টেক্সট যদি আমরা রাখতে চাই একটা মডিউল আকারে, যেটা ওর উপর বাইরের থেকে কোনো ইফেক্ট ওর উপর পড়বে না, জাস্ট ওর নিজে স্বতন্ত্র থাকবে,
তো সেটা তেমন তৈরি করতে গেলে আমাদের এরকম কোড, অর্থাৎ এর সবকিছু একই, যেটা বডির ভেতর জাস্ট পি ট্যাগ দেওয়া আছে, একটা প্যারাগ্রাফ টাইপ হবে, তারপর আই ফ্রেম এসআরসি এই পেজটা দেখানো হবে, যার ওয়াইড হবে হচ্ছে 555 এবং হাইট হবে 200, তার ভেতর এই পেজটা শো করবে। তারপরে আই ফ্রেম শেষ করতে হবে। এটা আউটপুট কেমন হবে দেখি। এই যে এরকম, অর্থাৎ এখানে যেহেতু ওই পেজের সাথে কিছু দেওয়া নাই, যদি আমরা ওই পেজের সাথে কোনো কিছু দিতাম তাহলে সেই পেজটা শো করবে। যেমন এইখানে দেওয়া নেই, আমরা যদি একটা পেজ দেই আই ফ্রেম এই পেজটা যদি দেই, paste HTML সেভ করলাম, রিফ্রেশ করি এটাকে। ওই পেজটা যেমন কলাম আকারে ভাগ করা হয়েছিল 3টা, ওইটা কিন্তু আই ফ্রেমের ভিতরে এতটুকু জায়গা দেখা হয়েছে। আমরা যদি এর যদি সাইজ বড় ছোট করি, যেমন 555 জায়গায় আমরা যদি 800 দেই, 800 পিক্সেল ওয়াইড, তখন আমাদের ওয়াইড বেড়ে যাবে। বুঝা গেল আই ফ্রেমের কাজ। আই ফ্রেমের ভিতর কি কি অ্যাট্রিবিউট থাকবে? এসআরসি অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউট থাকবে, নেম থাকবে, তারপরে ফ্রেম বর্ডার, অর্থাৎ আই ফ্রেমে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে বর্ডার দিতে পারবো। তারপরে হচ্ছে মার্জিন ওয়াইড, অর্থাৎ আমরা যদি আই ফ্রেমের মার্জিন সেট করি এবং তার ওয়াইড যদি দিই, তখন আই ফ্রেমের ভিতর আমরা এই অ্যাট্রিবিউট সেট করে দিলেই হবে। যেমন এখানে আই ফ্রেম ওয়াইড 10 পিক্সেল, এটা দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমাদের এখানে ওয়াইড 10 পিক্সেল আকারে হয়ে গেছে এখানে। তারপরে আমরা যাই পরবর্তীতে মোর সাইজ, স্ক্রলিং সাপোর্ট করবে কি না করবে সেগুলো আমরা জাস্ট আগেরটার মতন এইভাবে সেট করে দেব। এবার হচ্ছে ব্লক, HTML এর ব্লককে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি তোমরা কি আই ফ্রেমটা বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে HTML এর ব্লক অর্থাৎ একটা পার্ট ডিভিশন, অর্থাৎ HTML এ একটা পেজের একটা নির্দিষ্ট অংশ কালার একই রকম হবে বা ব্যাকগ্রাউন্ড একই রকম হবে, কিন্তু অন্য অংশের উপর কোনো এরকম প্রভাব পড়বে না। তার জন্য দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্লক লেভেল, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। একটা ব্লক লেভেল এলিমেন্টের ভেতর আসবে হচ্ছে ডিভ, এবং ইনলাইনের ভেতর আসবে হচ্ছে স্প্যান। ব্লক এলিমেন্ট গুলো কি কি আছে, মানে আমাদের HTML এ যেটা হচ্ছে ব্লক এলিমেন্ট কোনগুলোকে বলবো, যেটাকে দিয়ে আমরা একটা লাইন, যে এলিমেন্ট গুলোকে আমরা ট্যাগ দিয়ে কোনো কিছু লিখলে অটোমেটিক একটা নিউ লাইন তৈরি হয়ে যাবে। তার শুরুতে একটা নিউ লাইন পাবে এবং ওই ট্যাগের পরে কিছু লিখলে অটোমেটিক সেটা পরের লাইনে চলে যাবে। যেমন আমরা পি ট্যাগ দিয়ে যদি কিছু লিখি, সেটা কিন্তু নিজেই একটা নিউ লাইন নিয়ে নিবে, তাই না? তারপরে H1 ট্যাগ, H2 ট্যাগ, এগুলো কিন্তু একটা নিউ লাইন নিয়ে নেবে। অর্থাৎ এগুলোকে কি বলবো, অর্থাৎ ব্লক এলিমেন্ট অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন অ্যাজ ইফ দে হ্যাভ এ লাইন ব্রেক বিফোর অ্যান্ড আফটার দেম, অর্থাৎ তাদের প্রথমে এবং সেই এলিমেন্ট অর্থাৎ সেই ট্যাগের শেষে যে আউটপুট আসার পরে শেষেও একটা অটোমেটিক একটা নিউ লাইন পেয়ে যাবে। প্রি ট্যাগ, এইচআর ট্যাগ, তার ব্লক কোড, অ্যাড্রেস ট্যাগ, এগুলো সব ব্লক লেভেল এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে যেগুলো একটা এর আগে পরে কোনো স্পেস বা নিউ লাইন হবে না। যেমন বি ট্যাগ দিলে একটা বোল্ড তৈরি হবে, বোল্ড, এর জন্য কিন্তু একটা কোনো একটা নিউ লাইন বা সবকিছু তৈরি হবে না। আই ট্যাগ, ইউ ট্যাগ, ইএম ট্যাগ,
স্ট্রং, সাবস, সুপারস্ক্রিপ্ট ট্যাগ, বিগ, স্মল, এগুলো সব ইনলাইন এলিমেন্ট। এইবার HTML এর যে এলিমেন্ট গুলোকে তাদের যেহেতু দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করবো হচ্ছে ডিপ ট্যাগ, আর ইনলাইনের ক্ষেত্রে অর্থাৎ ইনলাইন ট্যাগের ভিতরে আমরা কোনো কিছু করতে চাইলে আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করব। অর্থাৎ ডিপ ট্যাগটা একটা ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ দেয়ার আর টু ইম্পর্টেন্ট ট্যাগস হুইচ উই ইউজ very frequently to group various other HTML tags। অর্থাৎ অন্যান্য HTML ট্যাগকে একটা গ্রুপ বা ব্লক বা পার্টে ভাগ করার জন্য আমরা একটা ডিপ ট্যাগ ব্যবহার করি, একটা হচ্ছে একই যেটা হচ্ছে ইনলাইনের ক্ষেত্রে হলে স্প্যান ট্যাগ ব্যবহার করব। ডিপ ট্যাগের ক্ষেত্রে কি হবে, যেমন ডিপ ট্যাগ সাধারণত বেশিরভাগ ব্যবহার করার পরবর্তী যখন আমরা CSS শিখবো তখন দেখবা যে ডিপ ট্যাগের অনেক ফাংশন আছে। ডিপ ট্যাগ ব্যবহার করে ডিপের ভেতর আমরা ক্লাস, আইডি এগুলো কল করব। তখন ওইগুলোর জন্য ডিপের নির্দিষ্ট মডিউলের উপর যে ভাবে যে ফন্ট সাইজ দিব, ফন্ট কালার দিব, যে অ্যাট্রিবিউটগুলো সেট করবো সেই অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবে ওই অংশটুকু শুধু। তাহলে আমরা যেহেতু CSS এখন শুরু করিনি সেহেতু আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখে নেই যে যদি এখানে একটা এক্সাম্পল যেটা আছে বডির ভেতর আমরা একটা ডিপ ট্যাগ দিব, ডিপ ট্যাগ দেওয়ার পর স্টাইল কালার রেড। অর্থাৎ এই ডিপ ট্যাগ দিয়ে স্টাইল কালার রেড বলতে কি বোঝাচ্ছে, কি বলতে পারবা কেউ? কেউ বলতে পারবা? যে আমি বলতে চাচ্ছি যে এই ডিপ ট্যাগ স্টাইল কালার রেড দেওয়া বলতে স্টাইলের ভিতর কালার রেড, অর্থাৎ ওই ফন্ট কালারটা রেড। অর্থাৎ এই ডিপ ট্যাগের ভিতর যত ধরনের আমরা টেক্সট লিখি না কেন সবগুলোর কিন্তু কালার হবে রেড হয়ে যাবে সবগুলোর। এবং এইখানে ডিপ ট্যাগ কিন্তু শেষ হলো, এগুলো লিস্ট বিভিন্ন ট্যাগ যাই ব্যবহার করি না সব ব্যবহার করছি, এবার ডিপ ট্যাগ শুরু এখানে শেষ। এখন আবার একটা ডিপ ট্যাগ কল করলাম, ডিপ ট্যাগ স্টাইল কালার গ্রিন। এইবার এই ডিপ ট্যাগের ভিতর আমরা অনেক কিছু লিখলাম, বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করছি, এই ডিপ ট্যাগ শেষ। এখন এর আউটপুটটা হবে এরকম, যখন আমরা এই প্রথম ডিপ ট্যাগের ভিতর যা হবে সেইটার সব টেক্সটের কালার রেড হবে এবং পরেরটা ডিপ ট্যাগের সব টেক্সটের কালার রেড হবে, গ্রিন হবে, গ্রিন হবে। তাহলে আউটপুটটা আসবে এরকম, অর্থাৎ প্রথম অংশ সব রেড এবং পরের অংশ সব গ্রিন। আমরা যদি এটা ডিপ ট্যাগ না ব্যবহার করতাম তাহলে প্রত্যেকটার জন্য ফন্ট কালার আমরা ফন্ট ট্যাগ কল করতে হতো, তারপরে আবার ওর ভিতর কালার সেট করতে হতো, প্রত্যেকটা ট্যাগের জন্য এইভাবে কাজ করতে হতো। তা সেটা ডিপ ট্যাগের মাধ্যমে এক সহজে একটা দিয়ে আমরা কাজ করতে পারছি, শুধুমাত্র স্টাইলের ভেতর কালারটা দিয়ে কাজ হয়ে গেছে। এবার স্প্যানের ক্ষেত্রে কি হবে, স্প্যানের ক্ষেত্রে হবে একটা লাইন, যেমন পি একটা ট্যাগ, পি একটা কোন ধরনের ট্যাগ, পি একটা যেটাই হোক না কেন, যে ক্যাটাগরি হোক না কেন, সেই ট্যাগের ভিতর তার কাজ হচ্ছে একটা প্যারাগ্রাফ প্রিন্ট করবে। প্যারাগ্রাফের ভেতর আমরা চাচ্ছি যে একটা অংশ, যেমন এইখানে রেড লেখাটা লাল দেখাবে, শুধু রেড লেখাটা, তাহলে শুধু রেড লেখাটা লাল এবং পরের শুধু গ্রিন লেখাটা সবুজ দেখাবে। তাই এইভাবে আমরা কিভাবে করব, এর জন্য তো আমরা ডাইরেক্ট যদি পি এর ভেতর যদি ফন্ট কালার যদি দিয়ে দেই, ফন্ট ট্যাগ কল করে ফন্ট কালার দিয়ে দেই, তখন কিন্তু সব ফন্টের কালার একই হয়ে যাবে। তাহলে আমরা এর জন্য স্প্যান অর্থাৎ ভেঙে ফেলতে হবে এই অংশটুকু, অর্থাৎ স্প্যান ট্যাগ শুরু, এইখানে শুরু আর এইটুকু শেষ। এই শুরুর ভেতর স্প্যান ট্যাগের শুরুর অংশে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে স্টাইল এর ভ্যালু কালারের ভ্যালু কি রেড, অর্থাৎ স্টাইল কালার, অর্থাৎ কালার বলতে ফন্ট কালারের ভ্যালু হচ্ছে রেড, অর্থাৎ এই যে টেক্সট, এই টেক্সটটুকুর কালার হয়ে যাবে রেড এবং পরের অংশটুকু একই রকম, এই যে টেক্সট, এই টেক্সটটুকু কালার হয়ে যাবে গ্রিন, স্প্যানটাকে দিয়ে শুধুমাত্র ভাঙা যাবে। তাহলে আউটপুট আসবে এরকম, দিস ইজ রেড অ্যান্ড দিস ইজ গ্রিন, এটুকু কালার গ্রিন হয়ে গেছে, এটুকু কালার রেড হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আজকে তোমাদের দেখালাম। এখন এইগুলো একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তা বাসায় কি তোমরা একটু পড়াশোনা করতেছো, প্র্যাকটিস করো? হ্যাঁ স্যার। জি স্যার করছি। আচ্ছা, নাকি আমি যতটুকু দেখায় দেই